স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার। 5ই আগস্টের মধ্যে দেয়া হবে সব মামলার অভিযোগপত্র। সোমবার নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে সংস্কৃতি উপদেষ্টা জানান, 4 আগস্টের মধ্যে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা। পরে এক অনুষ্ঠানে শহীদ আদিলের মা ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি তার ছেলেসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। দেশে কোনো আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা। বড় স্বপ্ন দেখেছিলেন তা হচ্ছে দেশকে বৈষম্যহীন দেখবার। এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ করার ঘোষণা দেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এদিকে দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, 4 আগস্টের মধ্যে সব স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে। দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এছাড়াও জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশে ডেঙ্গুর ছোবল থেকে নিস্তার পাচ্ছে না শিশুরাও। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে 1 থেকে 15 বছর বয়সী 3000-এর বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত শিশুর ক্ষেত্রে বিপজ্জনক চিহ্ন দেখা দিলেই দেরি না করে হাসপাতালে ভর্তি করার পরামর্শ চিকিৎসকের। মাত্র 11 মাস বয়সী শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে শিশু হাসপাতালে। তার মতো নানা বয়সী শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে রাজধানীর এই হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে। হঠাৎ করে একবার দেখি যে শরীর, হাত পা, মাথা অনেক গরম হয়ে গেছে। হসপিটালে নিয়ে পরে করলাম, রক্ত পরীক্ষা, পরসে টেস্ট করলাম, তখন ধরা দিল যে ডেঙ্গু হয়েছে। ওর দেখতেছে প্লাটিনা ভালো ছিল, এর ভিতরে আর ওর জ্বর নাই। 72 ঘন্টা সময় দিচ্ছিল, এখন কালকে আমাদেরকে রিলিজ করে দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 15,000 ছাড়িয়েছে, মৃত্যু 56 জনের। এদের মধ্যে 3187 জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে 8 জনের। চিকিৎসকের মতে, শিশুর জ্বরের সঙ্গে তীব্র মাথা ব্যথা, বমি, খাবারে অরুচি ও ডায়রিয়া এমন লক্ষণ থাকলেই ডেঙ্গু সন্দেহ করতে হবে। প্রথম দিন থেকেই হাত পা ব্যথা করবে, শরীর ব্যথা করবে, চোখ ব্যথা করবে, মাথা ব্যথা বন্ধ করে 3-4 দিন পরে হঠাৎ করে যদি তার বেশি পেট ব্যথা করে, বা বাচ্চা একেবারে খাওয়া বন্ধ করে দিচ্ছে, কিছুই খাচ্ছে, নেতে পড়ে 8-10 ঘন্টা পেশাব হচ্ছে না, এরকম ক্ষেত্রে কিন্তু বাসায় থাকা ঠিক হবে না। চিকিৎসকরা জানান, ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর ভালো হওয়ার 24 থেকে 48 ঘন্টা পর রক্তচাপ কমে রোগী শকে চলে যেতে পারে। 5 থেকে 7 দিনের মাথায় প্লাজমা লিক হতে পারে, অর্থাৎ শরীরে যে আমার শিরা আছে, ভেইন, ওইখান থেকে প্লাজমা লিক হয়ে আমাদের শরীর স্পেসের ভিতরে ঢুকে যায়। প্রেশার কমে গেলে সে শকে চলে যাবে, এই জন্য বাচ্চা তখন খারাপ হতে পারে। জ্বর হলেই রোগ নির্ণয় সহ নিয়মিত ফলো আপ করানোর পরামর্শ চিকিৎসকের। 4-5 দিনের মাথায় বাচ্চা খারাপ কোনো লক্ষণ দেখা দেয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে 3 স্থানে ধসে গেছে বান্দরবানের সোয়ালক লামা সড়ক। তাতে সড়কটি দিয়ে যান চলাচল প্রায় বন্ধ। দুর্ভোগে পাহাড়ের কয়েক হাজার বাসিন্দা। ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। দ্রুত সড়কটি মেরামতের দাবি বাসিন্দাদের। 2 বছর আগে বান্দরবানে তৈরি করা হয় সোয়ালক লামা সড়ক। তাতে সদর উপজেলা থেকে লামায় যাওয়ার পথ সহজ হয়।
কিন্তু গত বছর বর্ষায় সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সে সময় সংস্কার না করায় গত কয়েকদিনের বৃষ্টিতে সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের হেডব্যান্ডপাড়া এলাকার 3টি স্থান ধসে যায়। সড়কটিতে বিশাল খাত তৈরি হয়, প্রায় বন্ধ যান চলাচল। দুর্ভোগে 2 উপজেলার হাজারো বাসিন্দা। সামনে তো বৃষ্টি আসবে, বৃষ্টি আসার পরে রাস্তা পুরো ভেঙে যাবে। বড় বড় গাড়ি যাতায়াতের বন্ধ, মোটামুটি আমাদের সিএনজি চলতেছে, মালামালের গাড়ি বন্ধ। সড়কটি ভেঙে যায়, পর্যটন ও ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে বলে জানালেন স্থানীয় ইউপি সদস্য। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ভেঙে গেছে। এখানকার জনসাধারণ যাতায়াত অনেক কষ্ট হয়। এই গাড়ি থেকে ফলফ্রুট কিছুতেই নিতে পারছি না। সড়কটি সংস্কারে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানালেন বান্দরবান এলজেইডির নির্বাহী প্রকৌশলী। আমাদের লোকজন এবং আমরা নিজেও সাইট ভিজিট করেছি এবং আমরা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। সদর দপ্তরকে জানানো হয়েছে, এটা বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা নিচ্ছি। মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করা হবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বানের তোড়ে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ফেনীর পরশুরাম, সোনাগাজী এবং দাগনভূঞা। সেই পানি নেমে গেছে, তবে দুর্ভোগ কাটেনি ফেনীর বন্যা দুর্গত মানুষের। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যায় জেলায় কমপক্ষে 1.5 লাখ মানুষ পানিবন্দী হয় এবং 1000-এর বেশি মানুষ ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জেলায় কৃষি, প্রাণী ও মৎস্য খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি কোটি টাকা। ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামের মুহুরী নদীর পাড়ের বাসিন্দা চাপারানী শীল। স্বামী প্রবাসী, 2 কন্যাকে নিয়ে ছোট সংসার। 8 জুলাই মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যার পানি ঢুকে পড়ে চাপারানী শীলের বাড়িতে। মুহূর্তেই তলিয়ে যায় তাদের ঘর, তাদের জায়গা হয় আশ্রয় কেন্দ্রে। সেখানে 4 দিন কাটানোর পর রবিবার ফেরেন বাড়িতে, তবে লন্ডভন্ড বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। এখন জোড়াতালি দিয়ে চলছে তাদের ঘুরে দাঁড়াবার চেষ্টা। আমাদের সব নিয়ে গেছে, ঘরে কিছু বাঁচাতে পারে নাই, খাট আলমারি সব, চুলা সব নিয়ে গেছে। এ এলাকায় চাপারানীর মতো আরো 6টি পরিবার বন্যায় ঘর হারিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। 3 জনের বস্ত্র ছাড়া এখন কিছুই নিতে পারিনি। নিজের বাড়ি, নিজের ঘর সব কিছু আমরা নিয়ে গেছে। রাস্তার উপরে টিনা জল উড়ে গেছে, আমার ছেলে মেয়েরা বাঁচতে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার জন্য এক নতুন যুদ্ধে এসব দুর্গত মানুষ। বন্যার পানি নেমে গেলেও নতুন সংকটে তারা। এদিকে দাগনভূঞা ও সদর উপজেলার প্লাবিত এলাকা থেকে কমতে শুরু করেছে পানি, তবে অনেক এলাকায় এখনো নেই বিদ্যুৎ। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে 137টি গ্রাম প্লাবিত হয়েছিল। এর মধ্যে 121টি গ্রাম থেকে নেমে গেছে পানি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় ফেনী জেলায় কমপক্ষে 1.5 লাখ মানুষ পানিবন্দী হয় এবং 1000-এর বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে ফসল, প্রাণী সম্পদ, সড়ক, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠানের। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে না, এর পাশাপাশি রিভার ম্যানেজমেন্টটিও করতে হবে। মানব সৃষ্ট কারণে যদি পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়, সেটিও নির্মূলের জন্য আমরা কাজ করব। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামে 19টি ও ফুলগাজীতে 17টি সহ মোট 36টি স্থানে ভেঙেছে। ডিভিসি নিউজ ডেস্ক। বিএমডিসি লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে প্রায় 16 বছর আগে, অথচ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাবনায় প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছেন ডাক্তার আসাদুজ্জামান। এমনকি তার চিকিৎসা নিয়ে প্রায় পঙ্গু হওয়ার পথে এক নারী। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা স্বীকার করলেও বিষয়টি অবৈধ বা বেআইনি মানতে নারাজ অভিযুক্ত চিকিৎসক। তবে লাইসেন্স নবায়ন না করে চিকিৎসা দেয়াকে অপরাধ হিসেবে দেখছেন সিভিল সার্জন। পাবনা সদরের কাছারিপাড়া এলাকার বাসিন্দা মির্জা হাসিনা রহমান হাঁটুর ব্যথা নিয়ে গেল 1 জানুয়ারি পাবনার পিডিসি হাসপাতালে চিকিৎসক আসাদুজ্জামানের কাছে যান। চিকিৎসাপত্রে দেশের প্রচলিত ওষুধের পরিবর্তে নিজের সরবরাহ করা ভারতীয় ওষুধ সেবনের পরামর্শ দেন আসাদুজ্জামান। আর সেই ওষুধ সেবনের পর বাধে বিপত্তি। 15 দিনের মাথায় অস্বাভাবিকভাবে 2 পা ফুলে যায় তার। এক পর্যায়ে শয্যাশায়ী হয়ে পড়েন হাসিনা। অনুসন্ধানে জানা যায়, আসাদুজ্জামানের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের লাইসেন্স 2009 সালের পর থেকে আর নবায়ন করা হয়নি। তারপরও নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়মিত রোগী দেখছেন তিনি।
আসাদুজ্জামানের এমন কর্মকাণ্ডকে রোগীদের সাথে প্রতারণা দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের। উনি আমার কোনো কিছু শোনেন না, শুধু বলেন হাতটা তুলেন, এটা বলেই সে প্রেসক্রিপশন করতে থাকলো। আমাকে এইসব ওষুধ দিল, ওষুধ খাওয়ার 15 দিনের সময় আমার বাম পা ফুলে ব্লাড মনে হলো যে ব্লাড চলে আসছে, এরকম ফুলে আমি এমন হয়ে গেলাম আর শয্যাশায় আমি হাঁটতে পারি না। আদার যে প্রেসক্রিপশন এগুলো তো উনি দেখেই নাই, বরং উনি কি করছে, উনি একটা ঘাটাঘাট ওষুধ লিখছে যে ক্ষতি করলো, এই ক্ষতিপূরণের জন্য একটা ব্যবস্থা নেবেন। বিএমডিসির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা স্বীকার করলেও চিকিৎসা দেওয়ার বিষয়টি বেআইনি মানতে নারাজ অভিযুক্ত। আমরা আমাদের যখন তখন আমরা 5 বছরের জন্য এমনি আমরা রিনিউ করি, আবার রিনিউ করার জন্য তো যখন তখন তো রিনিউ, এটা কি আমার রেজিস্ট্রেশনের কোনো সমস্যা আছে কি সেটা বলেন। আমি পিজির ডাক্তার, আমার অবৈধ আর বৈধ আর অবৈধ কি বলেন। সিভিল সার্জন জানান, লাইসেন্স নবায়ন না করে চিকিৎসা দেওয়া অপরাধ। বিএমডিসি রেজিস্ট্রেশন এটা হয়তো বা 5 বছর বা 10 বছরের জন্য প্রথম দিকে দিয়ে থাকে, পরবর্তীতে এটা রিনিউ করতে হয়। বিষয়টা অবশ্যই রিনিউ করা দরকার, এবং রিনিউ যদি করে না থাকেন তাহলে ওনার আশু রিনিউ করার প্রয়োজন আছে। লাইসেন্স নবায়ন না করে রোগীদের চিকিৎসা দেওয়ার মতো বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। ইউক্রেনে যুদ্ধবিরতি করতে রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে ইউক্রেনের সংঘাত শেষ করার জন্য কোনো চুক্তি না হলে রাশিয়ার ওপর কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ঘোষিত সেকেন্ডারি ট্যারিফস এর আওতায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে, যা বিশ্ব অর্থনীতিতে মস্কোকে একঘরে করে ফেলবে। স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর অসন্তুষ্টির কথাও জানান ট্রাম্প। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।